ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। আজকে আমি তোমাদের জন্য অনেক ইন্টারেস্টিং একটা ড্রামা নিয়ে চলে এসেছি। এই ড্রামাটা অনেক বেশি ভালো লাগবে তোমাদের, তাই ড্রামাটা মিস করো না। এই ড্রামা আমাদের এটা বোঝায় ভালোবাসা মানে শুধুমাত্র স্যাক্রিফাইস না, ভালোবাসা মানে একে অপরকে পূরণ করা, একে অপরের শখ, ভালোবাসা সবকিছুকে গুরুত্ব দেওয়া। আমি আশা করছি তোমাদের এই গল্পের কাহিনীটা অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো শুরু করি। ড্রামার শুরুতে আমাদের গল্পের নায়িকা কুল-আন শানকে দেখানো হয়, যে এটা ভেবে অনেক বেশি খুশি হচ্ছিল। অনেক বছর আগে তার হাজবেন্ড তাকে ডান্স করার জন্য বেলেট শু উপহার হিসেবে দিয়েছিল। অন্যদিকে আমরা তার হাজবেন্ড মিস্টার ফুকে দেখতে পাই, যে লানশানের কাজিনের সাথে ফ্লার্টিং করছিল আর তাকে বেলেট শু উপহার হিসেবে দিচ্ছিল। তারা যখন একে অপরকে কিস করছিল, লানশান এই সব কিছু দেখে ফেলে। কাজিন লানশানকে বলতে শুরু করে, কাজিন তুমি এত তাড়াতাড়ি চলে এসেছো। লানশান সেখানে মিস্টার ফুকে জিজ্ঞেস করে এই সব কিছু কি চলছিল। মিস্টার ফু তাকে বলে, এত ভয়ানক চেহারা বানানো বন্ধ করো, জ্যান জ্যান তোমাকে দেখে ভয় পাচ্ছে। জ্যান জ্যান বলে, আমার মনে হয় তোমাদের একা কথা বলা উচিত। এ কথা বলে সে বাইরে চলে যায়। মিস্টার ফু তারপর সেখানে লানশানকে বলতে শুরু করে, তুমি কখনো নোটিস করেছো জ্যান জ্যান কত ভালো ডান্স করে? তার ডান্স দেখলে আমার সেদিনের কথা মনে পড়ে যায়, যেদিন আমি তোমাকে প্রথমবার দেখেছিলাম। তুমি আগে ঠিক এরকম ভাবেই ডান্স করতে। 10 বছর আগের লানশানকে আমি তার মধ্যে দেখতে পাই। লানশান মনে মনে ভাবতে শুরু করে, শুধুমাত্র তোমার জন্য প্রধান ডান্সারের পজিশন আমি ছেড়ে দিয়েছিলাম। তোমার কারণে আমি আমার পায়ে আঘাত পেয়ে গিয়েছিলাম, যার পর থেকে আমি 10 বছর পর্যন্ত আর ডান্স করতে পারিনি। আর এখন যখন আমি ডান্সিং ক্যারিয়ার একেবারে ছেড়ে দিয়েছি, তুমি অন্য কোনো মেয়েকে অ্যাডমায়ার করছো, তাও আবার সে ডান্সের জন্য, যেটা আমি আগে করতাম। 10 বছর আগের সিন আমাদেরকে দেখানো হয়, যেখানে লানশান অনেক ভালো একজন ডান্সার ছিল। সবাই তাকে দেখার জন্য ভিড় লাগাচ্ছিল। লানশানের জন্য অনেক ছেলেরাই পাগল ছিল। সেখানে আমরা তার হাজবেন্ডকেও দেখতে পাই। মিস্টার ফু তাকে অনেক বেশি পছন্দ করত, তাই সে তাকে প্রপোজ করেছিল। লানশানও তখন তাকে অ্যাকসেপ্ট করে তাকে বিয়ে করে নিয়েছিল। বর্তমানে মিস্টার ফু সেখানে তাকে বলছিল, আমি এখন শুধুমাত্র জ্যান জ্যানকে চাই। আর সে লানশানকে ইনসাল্ট করে বলে, দেখো এখন তুমি কি হয়ে গেছো, তোমার তো কোনো অস্তিত্বই নেই। লানশান ভাবছিল, এ সব কিছু আমি তোমার কারণেই ছেড়েছিলাম। আমাদের অতীতের কিছু সিন দেখানো হয়, যেখানে গুলান শানকে লিড ডান্সার হওয়ার জন্য কন্ট্রাক্ট দেওয়া হয়েছিল। মিস্টার ফু তখন তাকে বলেছিল, তুমি এখন আমার ওয়াইফ হয়ে গেছো, তাই তোমার এত কিছু করার কোনো দরকার নেই। লানশান তাকে এত বেশি ভালোবাসতো, সে তার প্যাশনকেই ছেড়ে দিয়েছিল। লানশান কিছু বলবে তার আগেই সে তাকে ডিভোর্সের কথা বলে। আর সে লানশানকে ডিভোর্স পেপার দিয়ে বলে, তুমি এত বছর ধরে একটা বাচ্চাও জন্ম দিতে পারোনি, এতদিন তোমার দায়িত্ব আমার ওপর ছিল, তাই আমি তোমাকে পুরস্কার দিচ্ছি। এটার মধ্যে 30 লক্ষ টাকা আছে। এই টাকা দিয়ে তুমি তোমার কেরিয়ার শুরু করো আর আমার জীবন থেকে বের হয়ে যাও। লানশান সেখানে ইমোশনাল হয়ে যায় আর সে সেখানে সাইন করে ফেলে। যাওয়ার আগে লানশান বলে, আমি তো এখান থেকে চলে যাচ্ছি, আশা করছি আমার কাজিনের তুমি ভালো খেয়াল রাখবে। সেও ডান্স করতে অনেক বেশি পছন্দ করে, ঠিক আমার মতোই। তার স্বপ্ন ভেঙে আবার চুরচুর করে দিও না, আর আমার মতো মূল্যহীন একেবারেই বানাবে না। মিস্টার ফু তাকে বলে, তুমি তোমার চিন্তা করো, তুমি এখন একজন ডিভোর্সি মেয়ে, তোমার মতো মেয়েদের এই দুনিয়াতে কোনো জায়গা নেই, কোনো অস্তিত্ব নেই। আর সে লানশানকে বলছিল, তুমি যাওয়ার আগে বিয়ের আংটি খুলে তারপর যাও। লানশানের আগের সব কথা মনে পড়ে যায়, কিভাবে এই রিংয়ের মাধ্যমে সে তাকে প্রপোজ করেছিল। আর সে ভাবতো এটাই তার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত, কারণ সে মিস্টার ফুকে অনেক সিরিয়াসলি ভালোবাসতো। লানশান সেখানে তার আংটি খুলছিল আর সে দেখতে পায় মিস্টার ফুকে সবাই মেসেজ করে অভিনন্দন জানাচ্ছিল ডিভোর্সের জন্য। সবাই বলছিল, সে মেয়ে তোমার যোগ্য না, ভালো করেছো তাকে ডিভোর্স দিয়ে। সেখানে লানশানের অনেক বেশি আফসোস হচ্ছিল, সেরকম একজন ব্যক্তির জন্য তার সবকিছু ছেড়ে এসেছে। আর লানশান এই আফসোস নিয়ে সারা জীবনের জন্য তার জীবন থেকে চলে যায়। তারপর সে গু পরিবারে চলে যায়। তার বাবা তাকে অনেক ভালোবেসে ডাকে, কিন্তু আমরা দেখতে পাই তার বাবা ওঠার পর তাকে অনেক জোরে একটা থাপ্পড় মারে। আর সে রেগে লানশানকে বলতে শুরু করে, তোমার এখানে ফিরে আসার সাহস কিভাবে হলো? আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়, লানশানের বাবা ছোট থাকতেও তাকে অনেক বেশি মারতো, কারণ সে পরীক্ষায় পুরো নাম্বার আনতে পারতো না। তার বাবা কখনই তার ডান্সকে অ্যালাউ করতো না, শুধুমাত্র ভালো নাম্বার এবং বিয়ে করে সেটেল হতে বলতো। আর এই সব কিছুর জন্য সে লানশানকে অনেক বেশি প্যারেশান করতো। বর্তমানে লানশান ভাবছিল, আমি কেন এখানে আসলাম? আমি ভেবেছিলাম আমার বাবা আমাকে বুঝবে, কিন্তু ছোটবেলা থেকে সে শুধুমাত্র আমাকে ইউজ করেছে। তার বাবা রেগে তাকে বলছিল, তোমার উপরে আমি আমার অনেক সময় এবং টাকা নষ্ট করেছি, যেমন তেমন করে তোমার ফু পরিবারে বিয়ে হয়েছে। আমি ভেবেছিলাম ফু পরিবারের সাহায্যে আমার স্ট্যাটাস অনেক বেশি বড় হয়ে যাবে,
কিন্তু তুমি জানো তোমার ডিভোর্সের কারণে আমার কতগুলো বিজনেস ডিল ক্যান্সেল হয়ে গেছে। তোমার কারণে পরিবার একটা হাসির পাত্র হয়ে রয়ে গেছে। যেমন তেমন করে তোমার কাজিন এখন পরিবারে এন্টার হয়েছে। এখন আমাদের পুরো পরিবার তার উপর নির্ভর করে। লানসান তার বাবার কথা শুনে একেবারে শকড হয়ে যায়। মানে তার কাজিনকে তার হাজবেন্ডের কাছে পাঠানো তার বাবার আইডিয়া ছিল, কারণ লানসানের মাধ্যমে তাদের কোনো সাহায্য হচ্ছিল না। লানসানকে তার বাবা অনেকগুলো ছবি দেখায় আর বলে, তুমি তাদের মধ্যে কাউকে বিয়ে করে নাও। তাদের বয়স একটু বেশি হলেও তারা অনেক বেশি রিচ। তাদেরকে বিয়ে করলে আমাদের স্ট্যাটাস অনেক বেশি হাই হয়ে যাবে। লানসান বলতে শুরু করে, আমি কোনো বিয়ে করব না। তার বাবা রেগে তখন তাকে আবারও মারতে শুরু করে। তার বাবা তাকে বলছিল, তোমাকে কে জিজ্ঞেস করেছে? তোমার কাছে অন্য কোনো রাস্তা নেই? লানসান বলতে শুরু করে, আমি বিয়ে করব না। আপনি আমাকে মারতে চাইলে মারতে পারেন। লানসান তার কথা শুনছিল না, তাই সে বলে, আমি এখনই হসপিটালে কল করছি আর বলছি তোমার মায়ের চিকিৎসা থামিয়ে দিতে। লানসান চিল্লাতে শুরু করে আর বলে, আপনি আপনার ওয়াইফের সাথে কিভাবে এরকম করতে পারেন? তার বাবা তাকে বলে, সে আমার ওয়াইফ না, 10 বছর ধরে সে হসপিটালে। এরকম ওয়াইফের কি বা কাজ? তার পেছনে উল্টা আমার অনেক টাকা নষ্ট হচ্ছে। এখন আমাকে বলো, তুমি কি বিয়ে করবে নাকি করবে না? লানসান তার মায়ের জন্য হ্যাঁ বলতেই যাবে, তখনই একজন লোক চলে আসে আর বলে, শ্যাং পরিবার বিয়ের জন্য উপহার পাঠিয়েছে, কারণ মিস্টার শ্যাং লানসানকে বিয়ে করতে চায়। লানসানের বাবা তো শকড হয়ে যায় আর বলতে শুরু করে, অসম্ভব! এত বড় বংশ থেকে আমার পরিবারে বিয়ের প্রপোজাল এসেছে, তাও আবার আমার ইউজলেস মেয়ের জন্য। শ্যাং পরিবার তো আমাদের শহরের সব থেকে রিচ পরিবার, এর সুযোগ আমরা হাতছাড়া করতে পারবো না। সে বাটলারকে বলে, তাদেরকে আসতে বলো। তখনই শ্যাং পরিবারের লোকেরা ভেতরে চলে আসে আর বলে, ইয়াং মাস্টারের অর্ডারে আপনার জন্যই সবকিছু আনা হয়েছে। সেখানে তার বাবা অনেক বেশি হ্যাপি হয়ে যায় আর বলে, আপনারা এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। অ্যাসিস্ট্যান্ট বলে, সব উপহার আমরা পৌঁছে দিয়েছি, তাই আমরা চলে যাচ্ছি। অন্যদিকে আমাদের গল্পের হিরো মিস্টার শ্যাংকে দেখানো হয়, যাকে তার লোক বলছিল সবকিছু পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আমরা জানি না ম্যাডাম কি বিয়ের জন্য হ্যাঁ বলবে কি না। শ্যাং তো সেখানে লানসানের ছবি দেখতে শুরু করে আর বলে, সে নিশ্চয়ই হ্যাঁ বলবে, এবার আমি তাকে কোথাও যেতে দিব না। অন্যদিকে লানসান বসে বসে ভাবছিল, শ্যাং পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি তো একেবারে সে পরিবারের সাথে অপরিচিত। তারপরেও কেন মিস্টার শ্যাং আমাকে বিয়ে করতে চায়? সে তো যে কোনো মেয়েই পেয়ে যাবে, কিন্তু আমি তো ডিভোর্সি। তার বাবা এসে তাকে বলতে শুরু করে, এবার তুমি নিষেধ করতে পারবে না, যাই হয়ে যাক না কেন তোমার তাকে বিয়ে করতে হবে। লানসান তখনই তার হাজব্যান্ডের কথা মনে করে। তার হাজব্যান্ড তাকে বলেছিল, ডিভোর্সের পরে তোমাকে বিয়ের জন্য কেই বা জিজ্ঞেস করবে। লানসান তাই তার মায়ের কথা এবং তার হাজব্যান্ডের এ কথা ভেবে রাজি হয়ে যায়, কিন্তু সে তার বাবাকে বলে, আপনি কিন্তু মায়ের চিকিৎসা থামাতে পারবেন না। তার বাবাও তখন রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা লানসানের কাজিন জেনজেনকে দেখতে পাই। তার সব ফ্রেন্ডেরা তাকে অনেক বেশি কংগ্রাচুলেশন জানাচ্ছিল, কারণ তার বিয়ে মিস্টার গুয়ের সাথে হবে। তখনই লানসান সেখানে চলে আসে। তার কাজিন তাকে দেখে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? বসে আমার সাথে কিছু কথা বলো। লানসান বলে, আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। স্যানসেন তো হাসতে শুরু করে আর বলে, আমি শুনেছি কেউ তোমাকে বিয়ের জন্য প্রপোজাল পাঠিয়েছে। তোমার তো কয়দিন হলো ডিভোর্স হয়েছে, তুমি বিয়ের জন্য হ্যাঁ কিভাবে বলতে পারো? তুমি তো পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছ। আমি জানি তুমি আমার কারণেই তোমার হাজব্যান্ডের কাছ থেকে দূরে হয়েছ, আমার কারণেই সে তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। এসব দেখে আমার অনেক বেশি খারাপ লাগে, কিন্তু তুমি জানো তোমার হাজব্যান্ডের সাথে অনেক লম্বা সময় ধরে আমি ভালোবাসায় আছি, আর তোমার হাজব্যান্ডকে পটাতে আমি কত কিছু করেছি। তোমার মতো সাদা জামা পরা শুরু করে দিয়েছি, তোমার মতো কথা বলা, চাল চলন সবকিছু করা শুরু করে দিয়েছিলাম, কিন্তু এখন দেখো তোমার হাজব্যান্ড আমার বাধা ফাঁদে পা দিয়ে দিয়েছে। লানসান বলে, এত খুশি হওয়ার কোনো ব্যাপার হয়নি। তুমি যে অট্টালিকা বানিয়েছো সেটা বালু দিয়ে বানানো হয়েছে, যে কোনো সময় ভেঙে পড়বে। চ্যান বলে, তোমার মুখ বন্ধ রাখো, আমি জানি তুমি অনেক বেশি জেলাস হচ্ছ আমাকে জিততে দেখে, কিন্তু এখন কি বা হবে? তুমি তো এখন গলির কুত্তার সমান হয়ে গেছো। লানসান তো অনেক রেগে যায় এবং তাকে থাপ্পড় মারে। তখন মিস্টার ফু সেখানে চলে আসে। চ্যান বলে, দেখো তোমার ওয়াইফ আমাকে মারছে, সে আমাকে বলছে আমি তোমাকে জালে ফাঁসিয়েছি। মিস্টার ফু বলে, আমি মানলাম তুমি জেলাস হয়েছো, কিন্তু কাউকে মারা তোমার ঠিক হয়নি। চ্যান ভালো সেজে বলতে শুরু করে, প্লিজ কাজিনকে বোঝাও, আমি তোমাকে কোনো জালে ফাঁসাইনি, আমি তোমাদের সম্পর্ক খারাপ করিনি। ফুতো রেগে বলতে শুরু করে, আমি তোমার আসল রূপ প্রথমবার দেখছি, আমি জানতাম না তুমি এরকম হয়ে গেছো। ফুতো সেখানে তাকে ক্ষমা চাইতে বলে। লানসান বলে, তুমি আমাকে ক্ষমা চাইতে বলছো, তাকে জিজ্ঞেস করো সে আমাকে কি কি বলেছে। সে এখানে সবার সামনে আমাকে ইনসাল্ট করছিল।
ফু বলে সে যা ইচ্ছা তাই করতে পারে, তুমি তাকে মারতে পারো না, তাই এখনই তার কাছে ক্ষমা চাও। লান শানের আগের সব কথা মনে পড়ে, সে তার মায়ের কাছে কি প্রমিস করেছিল। লান শানের মাকে সে প্রমিস করেছিল, আমি আপনার মেয়ের সবসময় যত্ন করব, খেয়াল রাখবো, আমি তাকে কখনোই আঘাত করব না, আর তার চোখ থেকে এক ফোঁটা পানিও আমি পড়তে দিব না। এসব ভেবে লান শানের খারাপ লাগে আর ভাবে সে আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছে। লান শান বলে আমি তার কাছে ক্ষমা চাইবো না। আর তুমি কি ভুলে গেছো তুমি আমার মায়ের কাছে কি প্রমিস করেছিলে? আসলে তুমি সে পুরুষই না যে কিনা তার ওয়াদা পূরণ করে। মিস্টার ফু তো এসব কথাবার্তা শুনে অনেক বেশি রেগে যায়। ফু তখন তার হাত ছাড়ে, আমরা দেখতে পাই তার হাতে অনেক দাগ হয়ে গিয়েছিল। লান শান তার কাজিনকে বলে আর কখনোই আমাকে ইনসাল্ট করার চেষ্টা করবে না, না হলে থাপ্পড়ের থেকেও বেশি কিছু দিব। তখন মিস্টার ফু তাকে থাপ্পড় মারে। লান শান তাকে বলে ধন্যবাদ আমাকে থাপ্পড় মারার জন্য, আমার স্বপ্নের জগৎ থেকে আমাকে ওঠানোর জন্য। ফুয়ের তো এখানে খারাপ লাগে কিন্তু সে কিছু করতেই যাবে। কাজিন বলে দোষ আমার ছিল, কাজিন আমাকে থাপ্পড় মেরেছে, তারপরেও দোষ তো আমারই, আমি একটু বেশি বলে ফেলেছিলাম। ফ্রেন্ডরা বলতে শুরু করে জ্যান জ্যান তুমি একটু বেশি ইনোসেন্ট, তাই তারা সবাই তোমাকে বুলি করে। কাজিন বলে না, সব দোষ আমার, সে যদি আমাকে থাপ্পড় মেরে খুশি থাকে তাহলে মারুক। মিস্টার ফু তখন লান শানকে বলতে শুরু করে তুমি কত বেশি নির্লজ্জ। আর জ্যান জ্যান এখনো তোমাকে নিয়েই কথা বলছে, আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি তার কাছ থেকে দূরে থাকো। লান শান বলে তোমরা চিন্তা করবে না, আমি তো এখান থেকে চলেই যাব, তোমাদের রাস্তায় আর কখনোই আসবো না। তারপর বাড়িতে আসার পর সে তার গালের মধ্যে বরফ লাগাচ্ছিল, কারণ ফু তাকে অনেক জোরে থাপ্পড় মেরেছিল। তখনই লান শান দেখতে পায় তার কাজিন তার হাজবেন্ডকে নিয়েই পোস্ট করেছে, সেখানে লিখেছে ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আমি খুশি খুশি আমার জীবন তোমার সাথে কাটাতে চাই। লান শান বলতে শুরু করে আমার ফেলে আসা আবর্জনা পেয়ে সে কত বেশি খুশি, এখন তো মনে হচ্ছে তোমরা দুজনে একে অপরের জন্যই তৈরি হয়েছ, আমিও আশা করি তোমরা হ্যাপি থাকো। তখনই শ্যাং মো তাকে কল করে আর তাকে জিজ্ঞেস করে উপহার তোমার কেমন লেগেছে। লান শান বলে গিফটগুলো অনেক বেশি দামি ছিল, কিন্তু এখনই আমার ডিভোর্স হয়েছে, তাছাড়া আমার রেপুটেশনও বাইরে বেশি ভালো না, আমার মনে হয় না এই সব কিছুর জন্য আমি যোগ্য। শ্যাং তাকে বলে আমি জানি তোমার ডিভোর্স হয়েছে এবং বাইরের সবাই তোমার ব্যাপারে কি বলে, কিন্তু আমার জন্য তুমি বেশি ম্যাটার করো, তাই অন্যদের কথা একেবারেই ভাবতে হবে না, আমি তোমার ফিয়ন্সে আর আমি তোমাকে সম্মান করি, তুমি আমার এই সব কিছুই ডিজার্ভ করো, আর তোমার নিজেকে একেবারেই চেঞ্জ করতে হবে না, কারণ তুমি যেমন আমি তোমাকে সেরকমই পছন্দ করি। তখন সে তাকে ধন্যবাদ জানায়। শ্যাং তাকে জিজ্ঞেস করে তুমি জিয়াং চেন কবে আসবে। তখন লান শান তাকে বলে 3 দিনের মধ্যেই, কারণ এখনো কয়টা জিনিস রয়ে গেছে যেগুলো আমাকে সলভ করতে হবে। শ্যাং তাকে বলে আচ্ছা ঠিক আছে, 3 দিনের মধ্যেই আমি কাউকে পাঠিয়ে দিব। লান শান ভাবতে শুরু করে মনে হচ্ছে আমার ভাগ্য বদলাতে চলেছে, হতে পারে এই বিয়ের পর সবকিছু ঠিক হয়ে যাবে, আমি নরকের মতো এই জীবন থেকে বের হতে পারবো। অন্যদিকে শ্যাং ভাবছিল 10 বছর হয়ে গেছে, অবশেষে আমার স্বপ্ন পূরণ হবে, আমার অপেক্ষার প্রহর শেষ হবে, আমি তোমাকে দেখতে পাবো। তারপরে সিনে লান শান সবকিছু প্যাকিং করছিল, সেখানে তার হাজবেন্ডের লেখা অনেকগুলো প্রপোজাল ছিল, আর সেই সব ওয়াদা লেখা ছিল যেটা সে কখনো পূরণই করতে পারেনি। সেখানে একজোড়া কানের দুল ছিল যেটা মিস্টার ফু তাকে উপহার হিসেবে দিয়েছিল যখন সে আগে ডান্স করতো। তাকে তখন মিস্টার ফু বলেছিল তুমি অনেক বেশি সুন্দরী, সারা জীবন যদি এই কানের দুল তুমি পরে থাকো তারপরেও তোমাকে অনেক সুন্দরী লাগবে। লান শান্ত ভাবতে শুরু করে এখন তো মনে হচ্ছে কোনো পুরুষ জাতিকেই বিশ্বাস করা যায় না, কারণ কিছুদিনের মধ্যেই তারা তাদের ওয়াদা ভুলে যায় আর গিরগিটির মতো রং বদলে ফেলে। তার জন্য আমি সবকিছু ছেড়ে দিয়েছিলাম, আমার ড্যান্সিং ক্যারিয়ারও আমি বন্ধ করে দিয়েছিলাম, নিজেকে একেবারে একা করে ফেলেছিলাম, কিন্তু দেখতে গেলে দোষ তো আমারই। মিস্টার ফু তাকে যেসব উপহার দিয়েছিল সে মেয়েটকে দেয় আর বলে সেগুলো তাদের বাড়িতে পৌঁছে দিও। তারপর মিস্টার শ্যাংয়ের লোক চলে এসেছিল লান শানকে নিতে। অন্যদিকে জ্যান জ্যানকে দেখানো হয় যে মিস্টার ফুয়ের সাথে লাঞ্চ করছিল। জ্যান জ্যান বলে কেননা আমরা কোনো ট্রিপে অ্যাব্রোডে চলে যাই। তখনই মিস্টার ফুয়ের কাছে কারো কল আসে আর সে জানতে পারে লান শান তার দেওয়া সব উপহার ফেরত পাঠিয়ে দিয়েছে। তখন সে লিভিং রুমে সবকিছু রাখতে বলে। অন্যদিকে লান শান মিস্টার শ্যাংয়ের বাড়িতে যাচ্ছিল এবং তার পাস্টের সব ঘটনাগুলো ভাবছিল, কিভাবে মিস্টার ফু তাকে প্রপোজ করেছিল আর কিভাবে তাকে ধোকা দিয়েছে আর তাকে সে কিভাবে মূল্যহীন বলেছিল। লান শান কখনো ভাবতে পারেনি তার ভাগ্যে সবকিছু লেখা ছিল, কিন্তু সে ভেবে নিয়েছিল একবার যখন মিস্টার ফুয়ের থেকে তার রাস্তা আলাদা হয়ে গেছে সে কখনো সে রাস্তায় আর ফিরে যাবে না। শ্যাং তো লান শানকে কল করে আর জিজ্ঞেস করে তুমি কোথায় আছো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। তখনই লান শান সেখানে পৌঁছে যায়, সবাই তাকে স্বাগতম জানায়।
মিস্টার শ্যাং তাকে ভেতরে নিয়ে যায় এবং লানশানকে অনেকগুলো উপহার দেখায় আর বলে এই সব কিছু তোমার। লানশান তাকে জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে আমি ডান্সিং পছন্দ করি। আশেপাশে সব মেয়েরা বলতে শুরু করে সবাই তো জানতো মিস্টার শ্যাং কোনো মেয়েদেরকে পছন্দ করে না, কিন্তু তাকে দেখে মনে হচ্ছে সে প্রেমে পড়ে গেছে। লানশান তো এসব কথাবার্তা শুনে অনেক বেশি নার্ভাস হয়ে যায় আর সে পড়েই যাবে। শ্যাং তাকে ধরে ফেলে, এখানে তারা অনেক কাছে চলে আসে। অন্যদিকে মিস্টার ফুয়ের বন্ধুদেরকে দেখানো হয় যারা লানশানের ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলছিল। একজন তো বলছিল শুনেছি সে নাকি অনেক বেশি সুন্দরী এবং সে অনেক বেশি হট ছিল, আর এখন যখন তাদের ডিভোর্স হয়েই গেছে আমরা কি চান্স পেতে পারি, শুনেছি সে নাকি দ্বিতীয় বিয়ে করে ফেলেছে। আরেকজন বলে এতে কি বা আসে যায়, সে তৃতীয় বিয়ে করেছে, আমরা সবাই চান্স পেতে পারি। মিস্টার ফু তো বলতে শুরু করে মনে হচ্ছে আমার এক্স ওয়াইফের প্রতি তোমরা অনেক বেশি ইন্টারেস্টেড। রাতে সিন দেখানো হয় যেখানে তার পেট খারাপ হয়ে গিয়েছিল আর সে মেয়েটকে বলছিল আমার জন্য স্যুপ বানাও। মেয়েট তারপর স্যুপ বানিয়ে নিয়ে আসে। মেয়েটকে সে বলে এই স্যুপ একদমই ভালো না, অন্য কোনো স্যুপ বানিয়ে আনো। মেয়েট তাকে বলে আপনার পেট খারাপ হলে লানশান ম্যাডাম নিজের হাতে আপনার জন্য স্যুপ বানাতো, সেই স্যুপের রেসিপি আমরা জানি না। মিস্টার ফুয়ের তো আগের সব ঘটনা মনে পড়ে যায়, কিভাবে সে তার জন্য স্যুপ বানাতো যখনই তার পেট খারাপ হতো আর সে নিজের হাতে তাকে খাইয়ে দিত। মিস্টার ফু তো মেয়েটকে বলতে শুরু করে লানশানকে কল করো আর বলো 1 ঘন্টার মধ্যে এখানে আসতে, না হলে আমি তার কাজিনকে বিয়ে করে ফেলবো। অন্যদিকে শ্যাং এবং লানশান যখন বসেছিল তখনই লানশানের কাছে কল আসে। মেয়ের তাকে কল করে বলছিল বস বলছে আপনাকে ফিরে আসতে, আর 1 ঘন্টার মধ্যে যদি আপনি ফিরে না আসেন তাহলে আপনার কাজিনকে সে বিয়ে করে নিবে। লানশান বলে তাহলে আমার তরফ থেকে অনেক বেশি শুভেচ্ছা। তখন মিস্টার ফু বলতে শুরু করে তাড়াতাড়ি ফিরে আসো, সাইকোলজি গেম খেলা বন্ধ করো। তখনই শ্যাং ফোন নিয়ে নেয় আর বলে আমার ওয়াইফকে ডিস্টার্ব করা বন্ধ করো, তোমার কারণে রাতে আমাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে অনেক বেশি সমস্যা হচ্ছে। অনেক বছর পর আমি সুযোগ পেয়েছি, আমি এখন লানশানের যত্ন করতে চাই। ফু তো এই সব কিছু শোনার পর অনেক বেশি জেলাস হয় আর সে লানশানকে জিজ্ঞেস করে তুমি কোনো ছেলের সাথে আছো, তুমি কার সাথে আছো। লানশান বলে আমি এখন তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছি, আমি এখন কার সাথে আছি এসব জেনে তুমি কি করবে, আর তোমাকে ডিভোর্স দেওয়া আমার জীবনের সব থেকে সঠিক সিদ্ধান্ত ছিল। আমি তোমার নাম্বার ডিলিট করে দিব আর তোমাকে ব্লক করে দিচ্ছি, আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করবে না। মিস্টার ফু তো সেখানে অনেক বেশি রেগে যায় আর মেয়েটকে জিজ্ঞেস করে লানশান তো একটা বক্স পাঠিয়েছিল। মেয়েট বলে গুলানশান ম্যাডাম বলেছিল সেটা বাইরে ফেলে দিতে। কথা শোনার পর সে তো আরো বেশি রেগে যায়। মেয়েট তাকে বোঝায় ম্যাডাম তো আপনাকে অনেক বেশি ভালোবাসে, সে অনেক জেলাস হয়ে গেছে, এই কারণে এই সব কিছু করছে, তাই তো সে আপনাকে ব্লক করার কথা বলেছে এবং আপনার নাম্বার ডিলিট করে দিবে কথা বলেছে, কারণ সে আপনাকে উত্তপ্ত করতে চাচ্ছে। আর এইসব কথাবার্তা শুনে তো মিস্টার ফু আরো বেশি অহংকার করতে শুরু করে আর সে এখনো ভাবছিল লানশান তাকেই ভালোবাসে। আর সে মেয়েটকে বলতে শুরু করে কালকে এঙ্গেজমেন্ট যাতে ক্যান্সেল না হয়। লানশান যখন এত নাটক করছে আমিও দেখতে চাই সে কিভাবে নিজেকে কন্ট্রোল করে। আর মিস্টার ফুতুই আশায় ছিল লানশান এসে তার এঙ্গেজমেন্ট ভেঙে দিবে। অন্যদিকে লানশানকে দেখানো হয় যে কিনা শ্যাংকে দেখে অনেক বেশি ব্লাশ করছিল আর সে শ্যাংকে বলে তোমার কি মনে হচ্ছে না আমরা এখন অনেক বেশি কাছাকাছি। মিস্টার শ্যাং তাকে বলে এখন এই বাড়ি তোমার, পাস্টের সবকিছু ভুলে তুমি এখন এখানে থাকার চেষ্টা করো। আর সে লানশানকে কিস করতে চাচ্ছিল কিন্তু লানশান তার গালের মধ্যে কিস করে আর রেস্ট করার কথা বলে পালিয়ে যায়। অন্যদিকে শ্যাং ভাবছিল সে কত লজ্জাবতী। অন্যদিকে লানশান তো অনেক বেশি ব্লাশ করছিল আর হ্যাপি ছিল, কারণ সে কখনো ভাবেনি তার জীবনে সবকিছু আবারও হবে। লানশান নিজেকেই বোঝাচ্ছিল মনে হচ্ছে এবার আমার নতুন জীবনের সূচনা হবে। অন্যদিকে মিস্টার ফুতুই অপেক্ষায় ছিল লানশান এসে তার এঙ্গেজমেন্ট ভেঙে দিবে, কিন্তু কাজিন সেখানে চলে আসে এঙ্গেজমেন্ট পূর্ণ করতে। মিস্টার ফু জ্যানজ্যানকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। জ্যানজ্যান বলে আমারই তো আসার কথা ছিল, আমার সাথেই তোমার এঙ্গেজমেন্ট। লানশানের কানের দুল সে তার কানে দেখতে পেয়ে সেটা খুলে ফেলে আর জিজ্ঞেস করে এটা তুমি কোথায় পেয়েছো। জ্যানজ্যান বলে গুলানশান তো এই সবকিছু ফেলে দিয়েছিল, আমার এই সবকিছু দামি মনে হলো তাই আমি নিয়ে নিয়েছি। মিস্টার ফুতো সেখানে পাস্টের মেমোরি ভাবতে শুরু করে কিভাবে সে তাকে সারা জীবন পরার জন্য এই কানের দুলগুলো দিয়েছিল আর গুলানশান তাকে বলেছিল সেই কানের দুল কখনোই খুলবে না। আর সে বর্তমানে ভাবছিল গুলানশান তুমি এই সব কিছু কিভাবে করতে পারো। মিস্টার ফুতো কাজিনকে বলে গুলানশান যেসব জিনিসপত্র ফেলে দিয়েছে সবকিছু নিয়ে আসো। কাজিন বলে তুমি এই সব কিছু কি শুরু করে দিয়েছো, আজকে আমাদের এঙ্গেজমেন্ট। মিস্টার ফু বলে আজকে কোনো এঙ্গেজমেন্ট হবে না, একথা বলে সে চলে যায়। আর সে লানশানকে অনেকগুলো কল করে কিন্তু কল যাচ্ছিল না। অন্যদিকে মিস্টার শ্যাং লানশানের বাবার জন্য অনেক উপহার পাঠিয়েছিল। লানশানের বাবা তো অনেক বেশি লোভী ছিল আর বলতে শুরু করে অনেক বেশি ধন্যবাদ আমার মেয়েকে বিয়ে করার জন্য।
অ্যাসিস্ট্যান্ট তাকে বলে বস বলেছে যতদিন পর্যন্ত তার এবং গুলানশানের বিয়ে না হয়ে যায় এ ব্যাপারে যাতে কেউ জানতে না পারে। লানশানের বাবা বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি। অ্যাসিস্ট্যান্ট বলে বস আরও বলেছে এসব ব্যাপারে যদি আপনি কাউকে বলেন তাহলে আপনার সাথে কোনো কর্পোরেশন সে ভবিষ্যতে করবে না। লানশানের বাবা বলে হ্যাঁ আমি ওয়াদা করছি এ ব্যাপারে আমি কাউকেই বলবো না। অন্যদিকে মিস্টার ফু লানশানের বাড়িতে চলে আসে আর দেখতে পায় তাদের ছবি সে জ্বালিয়ে দিয়েছে। তারপর সে লানশানের বাবাকে জিজ্ঞেস করে লানশান কোথায়। লানশানের বাবা বলে সে সারা দিন রাত 24 ঘন্টা কান্নাকাটি করতো, তার অবস্থা দেখে আমার অনেক বেশি ভয় লেগেছিল, তাই তাকে রিল্যাক্স করার জন্য আমি তাকে অ্যাব্রোড পাঠিয়ে দিয়েছি। অ্যাব্রোডে যাওয়ার আগে তার হৃদয়টা একেবারে ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছিল। মিস্টার ফু তো এত বেশি খারাপ ছিল, বলছিল তাকে আসতে দাও, তারপরে আমি তাকে আরো ভালো শিক্ষা দিব। অন্যদিকে সকালে লানশানকে দেখানো হয়। শ্যাং তাকে বলছিল আমি দেখতে পেয়েছি কালকে তোমার মুড বেশি ভালো ছিল না, তাই তোমার জন্য মজাদার কিছু বানিয়েছি, খেয়ে দেখো তোমার ভালো লাগে কিনা। লানশান বলে খাবারের টেবিলে যেসব খাবার সাজানো হয়েছে সবই আমার পছন্দের খাবার, আপনি কি আমার টেস্টের ব্যাপারে জানতেন। শ্যাং তাকে বলে তোমার ব্যাপারে সবকিছু আমি জানি, তুমি কি পছন্দ করো আর কি পছন্দ করো না। তার এই কথা শুনে লানশানের পাস্টের কিছু ঘটনা মনে পড়ে যায়, যেখানে তার হাজবেন্ড তাকে অ্যালকোহল খেতে বলছিল, যদিও তার হাজবেন্ড জানতো তার শরীর ভালো না। তাছাড়া তার হাজবেন্ড জোর করে তাকে সেই সব খাবার খাওয়াতো যেসব খাবারে তার অ্যালার্জি ছিল, তাই সে বর্তমানে অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে ধন্যবাদ আমার এত বেশি কেয়ার করার জন্য, এর আগে কেউ আমাকে এত বেশি কেয়ার করেনি। শ্যাং তাকে বলে তোমার চিন্তা করতে হবে না, এখন সারা জীবন তোমার খেয়াল রাখার জন্য আমি আছি। তারপর তাদের বিয়ের অনুষ্ঠানের জন্য তারা সবকিছু একসাথে মিলে চুজ করছিল। শ্যাং সেখানে লানশানকে জিজ্ঞেস করে তোমার এক্সের পরিবার ফু পরিবারকে আমি কি ইনভাইট করব। লানশান বলে এমনিতে আপনি অনেক বেশি পপুলার, আপনার বিয়ে হলে সবাই জানতে পারবে আপনি কাকে বিয়ে করেছেন। মিস্টার শ্যাং তাকে বলে এটা ম্যাটার করে না, তুমি কি অনুভব করো এটা ম্যাটার করে, তুমি যদি চাও তাহলে সে বিয়ের আশেপাশেও আসতে পারবে না। কিন্তু লানশান তাকে বলে মিস্টার ফু হচ্ছে আমার পাস্ট, তুমি তাকে ইনভাইট করতেই পারো, আমার কোনো সমস্যা নেই, আর সে এখন আমার জন্য একেবারেই ম্যাটার করে না। অন্যদিকে ফু নেশা করার কারণে অনেক টাকা লোকসান করে ফেলেছিল, তাই তার বাবা তাকে অনেক বেশি বকাবকি করেছিল। তার বাবা তাকে বলছিল তোমার কারণে ফু পরিবার একেবারে ধ্বংস হয়ে যাবে। আর দেখো শ্যাং পরিবার থেকে বিয়ের ইনভিটেশন কার্ড এসেছে, সেখানে গিয়ে আবার নাক কাটিয়ে এসো না। আর হতেও পারে সে বড়লোকের বিয়েতে গিয়ে তুমি ভালো কোনো ডিলও পেয়ে গেলে। অন্যদিকে লানশানকে দেখানো হয় যে কিনা অনেক বেশি হ্যাপি ছিল। শ্যাং তার কাছে এসে তাকে একটা উপহার দিচ্ছিল, একটা তারা সে তার নামে করে দিয়েছিল। শ্যাং তাকে একটা পেপার দেয় আর বলে সে তারাটা দেখতে পেয়েছো, সে তারাটা আমি তোমার জন্য কিনেছি, তুমি যখনই আকাশের দিকে তাকাবে সেটা দেখতে পাবে। লানশান তাকে বলে কিন্তু এটা তো অনেক বেশি এক্সপেন্সিভ তাই না, তাছাড়া আপনি আমাকে অনেক উপহার দিয়েছেন। শ্যাং তাকে বলে আমার মনে হয় না আমি তোমাকে খুব বেশি কিছু দিয়ে ফেলেছি, আমার যত মন চাইবে আমি তোমাকে তত গিফট দিব। তারপর তারা দুজনে বসে সে তারাটা দেখছিল। তারপরে সিনে আমরা দেখতে পাই শ্যাং লানশানকে একটা চুড়ি দিচ্ছিল আর বলছিল এটা আমাদের বংশের চুড়ি, এই চুড়িটা তোমার আগে আমার মা পরতো, এখন তুমি পরবে। আজকে তাদের বিয়ে ছিল। লানশান বলে আমার অনেক বেশি নার্ভাস ফিল হচ্ছে। শ্যাং তাকে বলে আমাদের বিয়ের অনুষ্ঠান শুরু হতে অনেক সময় বাকি আছে, তুমি বাইরে থেকে ঘুরে আসো, ভালো লাগবে। তাই লানশান বাইরে চলে যায়। লানশান বাইরে গেলে মিস্টার ফু তাকে দেখে ফেলে আর বলে এত বড় বিয়ের অনুষ্ঠানে তুমি কি করছো, তুমি কি এখানে আমাকে আকর্ষণ করতে এসেছো নাকি আমার অ্যাটেনশন পেতে। তাছাড়া আমি তো জানতে পেরেছি ডিভোর্সের পরেও তুমি আমাকে ফলো করছো, যখন তুমি আমাকে এত বেশি ভালোবাসো তাহলে পাথর হৃদয়ের হওয়ার নাটক কেন করছো। লানশান সেখান থেকে যাওয়ার চেষ্টা করে। মিস্টার ফু তখন বলে লোকেরা যদি জানতে পারে তুমি কেমন মেয়ে তাহলে তোমাকে ধাক্কা মেরে এখান থেকে বের করে দিবে, এর থেকে ভালো তুমি আমার সাথেই থাকো, আমি সবাইকে বলবো তুমি আমার ডেট। লানশান বলে তুমি একটু বেশি ভাবছো, কিন্তু সে বলে না আমি বেশি ভাবছি না, তুমি কেন স্বীকার করছো না তুমি আমার ভালোবাসায় পাগল হয়ে গেছো, তুমি চাও আমি তোমার সামনে নত হই, যেটা আমি একদমই করতে পারবো না, তুমি যখন আমাকে এত ভালোবাসো আমি তোমাকে আরেকটা চান্স দিব, তাই সিন ক্রিয়েট করা বন্ধ করো। লানশান তাকে বলে ডিভোর্সের পরে তুমি তো আরো বেশি নির্লজ্জ হয়ে গেছো, আমি ভেবেছিলাম তুমি শুধরে যাবে, কিন্তু দিন দিন তুমি তো আরো বেশি খারাপ হয়ে যাচ্ছ। আর আমি বলে দেই আমি ফ্রিতে এখানে আসিনি, শ্যাং পরিবার আমাকে ইনভাইট করেছে। মিস্টার ফুতাকে বলে আমাকে পাগল বানানো বন্ধ করো, তোমাদের মতো ছোট পরিবারকে কখনোই শ্যাং পরিবারের মতো বড় পরিবার ইনভাইট করবে না, তুমি কি এখানে ওয়েটার হিসেবে কাজ করছো। লানশান বলে আজকে এখানে শ্যাংয়ের সাথে আমার বিয়ে। ফু তখন তাকে বলে তুমি কি পাগল হয়ে গেছো, শ্যাং কেন তোমার মতো মেয়েকে বিয়ে করবে, তার বুদ্ধি কি নষ্ট হয়ে গেছে নাকি। আমি জানি তুমি অনেক বেশি জেলাস, তাই আমাকে ভয় দেখাতে চাচ্ছ, তাই এত সিন ক্রিয়েট করার কোনো দরকার নেই, তুমি তো আমাকে বিয়েই করতে চাও, তাহলে চলো আবারও বিয়ে করে ফেলি।
লানশান তাকে ইগনোর করে সেখান থেকে যাওয়ার চেষ্টা করে। মিস্টার ফু তাকে বলে, তুমি আজকে চলে গেলে সারা জীবন আফসোস করবে। লানশান বলে, আফসোস তুমি করবে। কথা বলে সে চলে যায়। তারপরে সে তার বিয়ের জামা পরে, আর তাকে বিয়ের ড্রেসে অনেক বেশি সুন্দর লাগছিল। মেকআপ আর্টিস্ট তাকে বলছিল, এই জামাটা স্পেশালি আপনার জন্যই বানানো হয়েছে। আপনি জানেন কিছু বছর আগে মিস্টার শ্যাং অনেকগুলো ডিজাইনারকে হায়ার করেছিল। এত বছরের পরিশ্রমের মাধ্যমে এই ড্রেসটা বানানো হয়েছে। এই ড্রেসের ফিটিং দেখলে মনে হয় শ্যাং আগে থেকেই জানতো এই ড্রেসটা কে পরবে। তার কিছুক্ষণের মধ্যেই ব্রাইডকে ডাকা হয়। সবাই ব্রাইডকে দেখে হতবাক হয়ে যায়, কারণ তাকে অনেক সুন্দর লাগছিল। ফু যখনই লানশানকে দেখতে পায় সে তাকে থামায়, আর সে লানশানকে তার সাথে যেতে বলছিল। শ্যাং এসে বলে, সে আমার ওয়াইফ, তার সাথে খারাপ ব্যবহার করবে না। তাকে অসম্মান করলে আমার থেকে খারাপ কেউ হবে না। ফু তাকে বলতে শুরু করে, আমি জানি তুমি অনেক বেশি জেলাস, তাই আমাকে জেলাস ফিল করাতে এই সব কিছু করছো, কিন্তু আমি বলছি তুমি অনেক আফসোস করবে। আচ্ছা, তুমি যেহেতু চাও, আমি তোমার কাছে ক্ষমা চাইছি, এবার আসো। লানশান তাকে বলে, তোমার ভালোবাসা, তোমার প্রমিস, তোমার ক্ষমা, এখন কোনো কিছুই আমার যায় আসে না। এখন আমার জীবনে শুধুমাত্র একটা ব্যক্তিরই জায়গা আছে, সে হচ্ছে মিস্টার শ্যাং। আর আজকে আমাদের বিয়ে। মিস্টার ফু বলে, এরকম হতে পারে না, কারণ তোমরা কখনোই দেখা করোনি। তুমি আমাকে জেলাস ফিল করাতে এই সব কিছু করছো, কিন্তু এখন তুমি সীমা ছাড়িয়ে ফেলেছো। লানশান বলে, তামাশা করা বন্ধ করো, আজকে আমার বিয়ে, যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তখনই শ্যাং সেখানে অর্ডার করে এবং তার লোকেরা তাকে বের করে দেয়। ফু তো সেখানে চিল্লাতে শুরু করে আর বলে, তুমি কি আমাকে রিগ্রেট ফিল করাতে এই সব কিছু করেছো? লানশান বলে, আমি তাকে বিয়ে করছি এই কারণে, কারণ আমি তাকে ভালোবাসি। ফু তো সেখানে চলে যায়, আর সে মিস্টার শ্যাংকে বলতে শুরু করে, তুমি জানো না সে কত খারাপ মেয়ে। আমি তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিয়েছি, আর তুমি এখন আমার আবর্জনা নিয়ে এনজয় করবে। আমি ভাবতে পারিনি তুমি এত ধনী হওয়ার সত্ত্বেও এত খারাপ ওয়াইফ চুজ করবে। শ্যাং তো অনেক বেশি রেগে যায় এবং তাকে ঘুষি মারে। শ্যাং তো সেখানে লানশানের কাছে ক্ষমা চায় আর বলে, সরি, আগে আমি তোমার কাছে ছিলাম না, তোমার এরকম একজন লোককে নিজেই হ্যান্ডেল করতে হয়েছে, কিন্তু এখন আমি তোমার কাছে আছি, কেউই তোমাকে প্যারেশান করতে পারবে না। মার খাওয়ার পরেও ফু বলতে শুরু করে, দেখো আমি তোমার কাজিনের সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছি, তাই তুমি আমার সাথে যেতে চাইলে যেতে পারো, এটাই তোমার জন্য সুবর্ণ সুযোগ। লানশান বলে, আমি চুজ করে নিয়েছি, আমি মিস্টার শ্যাংকেই বিয়ে করব। ফু তো সেখানে কোনো কিছুই করতে পারে না, তাকে বের করে দেওয়া হয়। আর সেখানে লানশান এবং শ্যাংয়ের বিয়ে স্টার্ট হয়ে যায়। তারা সেখানে একে অপরকে প্রমিস করে তারা সব সময় একে অপরের পাশে থাকবে, যেই সিচুয়েশনই হোক না কেন। অন্যদিকে মিস্টার ফুদো অনেক বেশি ড্রিঙ্ক করছিল, আর সে এখন বসে বসে কান্না করছিল। আর সে আগে লানশানকে যেসব উপহার দিচ্ছিল সেই সব কিছু সে দেখছিল, আর সে আগের কথা ভাবছিল কিভাবে লানশান তার কেয়ার করতো। অন্যদিকে মিস্টার শ্যাং তাকে একটা ম্যানশনে নিয়ে আসে আর বলে, আজ থেকে এই ম্যানশন আমার রাজকুমারীর নামে। আর সে লানশানকে বলে, আমি তোমাকে জানতে চাই, আমি তোমাকে পড়তে চাই, আর সারা জীবন আমি এরকম ভাবেই কাটাতে চাই। লানশান তাকে বলে, আমিও তোমাকে জানতে চাই। শ্যাং বলে, এখন আমাদের পুরো জীবন পড়ে আছে একে অপরকে জানতে, কিন্তু এখন আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাজ রোমান্স করা। কথা বলে সে লানশানকে তার কাছে করে ফেলে। অন্যদিকে ফুসেন তো কান্নাকাটি করছিল আর তাকে কল করার চেষ্টা করে, আর সে অন্য নাম্বার দিয়েও তাকে বারবার কল করেছিল, কিন্তু লানশানকে দেখানো হয় সে কিনা কল রিসিভ করে না, কারণ সে তার হাজব্যান্ডের সাথে বিজি ছিল। ফুদো সেখানে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়ে। তারপর সকালে সে ঘুমের ঘরেও গুলানের নামই নিচ্ছিল, আর তার ওঠার পর অনেক বেশি মাথা ব্যথা করেছিল, আর সে ভাবে গুলান শান আগে তার জন্য কিভাবে হ্যাংওভার স্যুপ বানাতো, কিন্তু আমি তার অবস্থা দেখে অনেক বেশি স্যাটিসফাইড। ফু তো আগের কথা ভাবছিল আর ভাবছিল, তুমি কিভাবে অন্য কাউকে বিয়ে করতে পারো। আমি জানি তুমি সেই ব্যক্তির সাথে কখনোই হ্যাপি থাকতে পারবে না, আমি তোমাকে ফিরিয়ে আনবো। তাই সে কোনো রকম ভাবে উঠে যেতে শুরু করে। অন্যদিকে আমরা শ্যাংয়ের গ্র্যান্ডমাকে দেখতে পাই। সে তো লানশানের অনেক প্রশংসা করছিল আর বলছিল, তোমাকে অনেক বেশি ধন্যবাদ আমার বিলেন নাদির জীবনে আসার জন্য। লানশান বলে, সে তো একদমই বিলেন না, সে তো অনেক বেশি ভালো, সে আমার অনেক খেয়াল রাখে। গ্র্যান্ডমা বলে, আমি কখনো ভাবতেও পারিনি সে বিয়ে করবে, এ সব কিছু আমার কাছে অনেক বেশি আনএক্সপেক্টেড ছিল, তাই তো আমি বিয়েতে আসতে পারিনি। গ্র্যান্ডমা সেখানে লানশানকে বলে, এখন তোমার মায়ের ব্যাপারে তোমাকে আর চিন্তা করতে হবে না, কারণ তোমার মা এখন আমাদের আন্ডারে আছে, আমাদের হসপিটালে তার ভালো চিকিৎসা হচ্ছে। লানশান বলে, যদি আমার বাবা সেখানে চলে আসে। গ্র্যান্ডমা বলে, তোমার বাবা কখনো সেই হসপিটালের মধ্যে যেতে পারবে না। লানশানের সেখানে তার মায়ের কথা মনে পড়ে যায়, তার মা তাকে একবার বলেছিল সবসময় সে লোকটাকে চুজ করবে যে তোমাকে আর তোমার স্বপ্নকে সম্মান করবে, আর যে তোমাকে তার বাড়িতে রাখবে আর বোঝাবে তুমি ছাড়া এই বাড়ি কোনো কিছুই না। লানশান ভাবছিল, মা, মনে হচ্ছে তুমি যা চেয়েছিলে তা আমি পেয়ে গেছি, আমি আমার জীবনের সম্মান, ভালোবাসা সবকিছু পাচ্ছি।
গ্র্যান্ডমা খুশি হয়ে তাকে গুড বাই বলে চলে যায়। শ্যাং তারপর লানশানকে বলছিল কিছুদিনের মধ্যেই ড্যান্স ট্রিপের লোকেরা চলে আসবে, তুমি কি সেখানে যেতে চাও? লানশান তার পাস্টের কথা মনে করতে শুরু করে। সে যখন বাড়িতে ডান্স প্র্যাকটিস করতো তার হাজবেন্ড তাকে বলতো, এই ডান্স একেবারে ইউজলেস, তুমি এসব কিছু কেন করছো? তোমার কাজ হলো আমার খেয়াল রাখা, তাই তুমি সব কিছু ছেড়ে দাও। কিন্তু শ্যাং তো সেখানে তাকে অনুপ্রেরণা দিচ্ছিল। তারপরে সিনে লানশান একটা ব্যালেট শু দেখতে পায় আর ভাবছিল এটা তো সেই ব্যালেট শু যেটা সে পরতে পারেনি। লানশান একবার এই ব্যালেট শুটাই কিনে এনেছিল, কিন্তু তার হাজবেন্ডেরা দেখা মাত্রই অনেক বেশি ক্ষেপে যায়। আর সে লানশানকে বলে, আমি তোমাকে আগেই বলেছি এসব কিছু কোনো কাজের না, এগুলো ফেলে দাও। তাই লানশান পরে তার বান্ধবীর মাধ্যমে সেটা বিক্রি করে ফেলেছিল। কিন্তু এই ব্যালেট শুটা এই মিউজিয়ামে কি করছে? লানশান তো এই সব কিছুই ভাবছিল। তখনই সেখানে মিস্টার ফু চলে আসে আর বলে, তুমি আমার সাথে বাড়িতে চলো, আমি জানি তুমি রেগে আছো, আমাদের এত বছরের সম্পর্ক তুমি এরকম ভাবে শেষ করতে পারো না। আর তুমি শ্যাংকে বিয়ে করে কেন এত বেশি খুশি হচ্ছ? সে তো শুধুমাত্র একটা ডেমন। লানশান বলে, সে কোনো ডেমন না, আমি তাকে যতটুকু দেখেছি সে অনেক ভালো। সে আমাকে সম্মান করে, আমার স্বপ্নকে সম্মান করে, আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সে আমার কথা ভাবে। আর তুমি নিজেকে দেখো, তুমি সে ডেমন যে কিনা আমার স্বপ্নকে একেবারে চুরমার করে দিয়েছো। আমি তোমার জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পরিবর্তে আমি কি পেয়েছি? ধোঁকা। ফুদাকে বলে, পুরনো সব কথা ভুলে যাও আর চলো আমার সাথে। তখনই শ্যাং সেখানে চলে আসে আর বলে, আমার ওয়াইফের কাছ থেকে দূরে থাকো, তোমার নোংরা হাত দিয়ে তাকে ছোবে না। যদি আমি তোমাকে আমার ওয়াইফের আশেপাশেও দেখতে পাই তোমাকে আমি ছাড়বো না। ফু বলে, তুমি আমাকে বলো আমি এরকম কি করব যাতে তোমার রাগ একেবারে কমে যাবে? লানশান বলে, তুমি আমার সামনে আবর্জনার সমানও না, তোমাকে দেখলে এখন শুধুমাত্র আমার করুণা হয় আর কিছু না। গার্ডেরা তখন তাকে বের করে দেয়। লানশান তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে, আমার ব্যালেট শু এবং জামা কাপড় এখানে কি করছে? অ্যাসিস্ট্যান্ট বলে, বস আমাদেরকে বলেছিল এসব জিনিস যার কাছে আছে না কেন আমরা যাতে দ্বিগুণ দাম দিয়ে কিনে আনি, তাই সেগুলো আমরা অনেক দাম দিয়ে কিনে এনেছি আর বস এগুলো যত্ন করে রেখে দিয়েছে। লানশান তো অনেক বেশি অবাক হয়ে যায়। মিস্টার শ্যাং তাকে বলে, তোমার ড্রেস, তোমার ব্যালেট শু, তোমার স্বপ্ন সবকিছু তোমার মতোই গুরুত্বপূর্ণ আমার কাছে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে যার কাছে বিক্রি করেছিল শ্যাং তার কাছ থেকে সেটা কিনে এনেছিল। লানশান ভাবছিল, আমি একজনের জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলাম আর সে আমার অবর্তমানে সবকিছুর খেয়াল রাখছিল। লানশান তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আর তার হাজবেন্ডকে জড়িয়ে ধরে। লানশান এবার ভেবে নিয়েছিল সে তার স্বপ্ন পূরণ করবে, সে আবারও ডান্সিং শুরু করবে। শ্যাং তাকে বলে, আমি তোমার সাপোর্টার, তুমি যা করবে আমি তোমার পাশে আছি, তাই কোনো চিন্তা ছাড়াই তুমি ডান্স করো। লানশান মনে মনে ভাবছিল, আমি ভাবতাম ভালোবাসা মানে শুধুমাত্র স্যাক্রিফাইস করা, কিন্তু আমি ভুল ছিলাম। ভালোবাসা মানে একে অপরের স্বপ্নের খেয়াল রাখা, একে অপরকে প্রোটেক্ট করা, একে অপরের মনোবল বৃদ্ধি করা, আর তাকে এত শক্তিশালী করা যাতে সে তার স্বপ্ন পূরণ করতে পারে। অন্যদিকে ফুকে দেখানো হয় সে কিনা অনেক বেশি ড্রিঙ্ক করে মাতাল হয়ে গিয়েছিল। তখন তার বন্ধুরা সেখানে চলে আসে আর বলে, একা একা মজা করছো, তোমাকে অনেক বেশি একা মনে হচ্ছে, কি হয়েছে? আরেকজন বলে, কেননা মজা করার জন্য জ্যানজেনকে ডাকা হোক। আরেকজন জিজ্ঞেস করে, জ্যানজেনের সাথে তোমার কি লড়াই হয়েছে? ফু তাদেরকে বলে, জ্যানজেনের কারণে কোনো কিছুই হয়নি, এ সব কিছু লানশানের কারণে হয়েছে, সে বিয়ে করে ফেলেছে। তখন ফুয়ের একজন বন্ধু বলতে শুরু করে, সে অলরেডি ইউজড মাল, সে বিয়ে করে নিয়েছে তো কি হয়েছে? কোনো পাগল ছেলেই তাকে চুজ করেছে, কারণ আমরা এরকম মেয়েকে কখনো পাত্তাই দিব না। মিস্টার ফুতো এবার রেগে যায় আর বলে, তোমরা তার ব্যাপারে কি বা জানো? তোমাদের মুখ বন্ধ করো, সে শুরু থেকে আমার সাথেই ছিল, আমি তাকে ভালো জানি। তখন তার ফ্রেন্ড বলে, তুমি তো সব সময় তার ব্যাপারে এসব কথাবার্তাই বলতে। মিস্টার ফুয়ের তো সে জায়গায় অনেক বেশি আফসোস হয়, কারণ সে তার বন্ধুদেরকে তার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলতো। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে তার বন্ধুদেরকে বলছিল সে শুধুমাত্র তার নাচের কথা ভাবে, আমি তাকে ছেড়ে দিলে সে একেবারে মূল্যহীন হয়ে যাবে। দিন দিন সে অনেক বেশি বোরিং হয়ে যাচ্ছে, সে আমার মাথাটা পুরো খেয়ে ফেলে। বর্তমানে সে বুঝতে পারছিল সে লানশানের ব্যাপারে অনেক খারাপ কথা বলেছিল। তারপর নেশার ঘরে সে বাড়িতে যাচ্ছিল, হঠাৎ করেই দুইজন কাপলকে দেখতে পায়, তারা একে অপরের সাথে এঙ্গেজমেন্ট করছিল। এসব দেখে তার পাস্টের ঘটনা মনে পড়ে যায়। এখন তার অনেক বেশি আফসোস হচ্ছিল সে কেন লানশানকে ডান্স করতে দেয়নি, আর সে কেনই বা তাকে এত বেশি কষ্ট দিয়েছিল। ফু স্বপ্নে দেখতে পায় লানশান তার কাছে আসে আর বলে, বেশি ড্রিঙ্ক করো না, এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো না। ফু তাকে বলে, তুমি ফিরে এসেছো, আমি জানতাম তুমি আমার কাছে ফিরে আসবে। লানশান বলে, আমি কখনই তোমাকে ক্ষমা করব না। তখনই পেছন থেকে শ্যাং চলে আসে এবং তারা একে অপরকে কিস করতে শুরু করে। এসব দেখে সে তো চিল্লাতে শুরু করে। ফু তখন জেগে যায়, এর মানে সবকিছু তার স্বপ্ন ছিল।
তখনই মেয়েরা সে আর বলে, আপনি কালকে রাতে রোডের মধ্যেই অজ্ঞান হয়ে পড়েছিলেন। দিন দিন তো আপনার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছে। যখন ম্যাডাম ছিল সে আপনার কত খেয়াল রাখতো। ফু আগের সব কথা মনে করে আর বলে, আমি তোমাকে ফিরিয়ে আনবো যাই হয়ে যাক না কেন। অন্যদিকে লানশানকে দেখানো হয় যে কিনা ডান্সিং আবারও শুরু করেছিল। লানশান শ্যাংকে বলছিল, আগে আমার মনে হতো আমি অনেক বড় ব্যালেট ডান্সার হতে পারবো, কিন্তু এখন আমার নিজের প্রতি অনেক সন্দেহ হচ্ছে। শ্যাং বলে, তুমি নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি আগের থেকেও ভালো করবে। লানশান বলে, সবকিছু এত সোজা হবে না। শ্যাং তাকে বলে, ন্যাশনাল কম্পিটিশনে আমি তোমার নাম লিখিয়ে দিয়েছি। তারা তোমার ডান্সের ভিডিও চেয়েছিল, তাই তোমার গ্র্যাজুয়েশনের ভিডিও আমি তাদেরকে সেন্ড করে দিয়েছি। আর মিস লিন তোমার ডান্স দেখে অনেক প্রশংসা করেছে। আর সে বলেছে তোমার স্কিলস অনেক বেশি ভালো। তুমি পরিশ্রম করলে অনেক বড় একজন ডান্সার হতে পারবে। লানশান তো অনেক হ্যাপি হয়ে যায় আর বলে, মিস লিন তো অনেক বড় একজন ডান্সার, সে সত্যি আমার ব্যাপারে এই সব কিছু বলেছে। শ্যাং তাকে বলে, হ্যাঁ সে নিজেই বলেছে। অন্যদিকে মিস্টার ফু এসে বাইরে থেকে তাকে ডাকাডাকি করছিল। অ্যাসিস্ট্যান্ট এসে বলে, বাইরে মিস্টার ফু এসেছে। লানশান বলে, আমি বাইরে যাব না। আমার জন্য সে শুধুমাত্র একটা কালো দাগ। আমার জীবনে যেখানে যেখানে সে ছিল সে জায়গাটাই ধ্বংস করে ফেলেছে। ফু তো সেখানে চিল্লাতে শুরু করে আর বলে, আমি তোমার সাথে অনেক খারাপ করেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে তুমি একটা সুযোগ দাও, আমি আর কখনো এরকম কোনো কিছু করব না। লানশান বলে, তাকে শিক্ষা দিতেই হবে। কথা বলে সে বাইরে চলে যায়। ফু তাকে দেখার পর তো হ্যাপি হয়ে যায় আর বলে, আমি জানতাম তোমার মনে এখনো আমার জন্য জায়গা আছে। লানশান বলে, আমি তোমার ফুল নেওয়ার জন্য আসিনি, তোমাকে বলতে এসেছি তুমি এখান থেকে চলে যাও। তখনই শ্যাং সেখানে চলে আসে এবং তার লোকদেরকে বলে তাকে বের করে দাও। তার লোকেরা তাকে নিয়ে যায়, অনেক বেশি মেরে তারপর মধ্য রাস্তায় ফেলে আসে। তারপর ফুয়ের কাছে তার বাবা আসে আর বলে, তুমি শ্যাং পরিবারকে উত্তপ্ত করে ফেলেছ। তুমি কি মরতে চাও নাকি রিস্ক নিয়ে ভিখারি হতে চাও? ফু বলে, আমি শুধুমাত্র চাই আমার ওয়াইফকে ফিরে পেতে। ফাদার বলে, তোমার মাথা কি পাগল হয়ে গেছে? তোমাদের ডিভোর্স হয়ে গেছে। তোমরা কখনোই আর এক হতে পারবে না, কারণ সে এখন শ্যাংয়ের ওয়াইফ। তুমি যদি শ্যাং পরিবারের আর আশেপাশে যাও তাহলে আমি ভাববো তুমি মারা গিয়েছ। তোমার মতো অকর্মা ছেলে আমি চাই না। অন্যদিকে লানশান শ্যাংকে বলছিল, সবকিছু আমার কারণে হচ্ছে। তোমার বারবার এত সমস্যায় পড়তে হচ্ছে। শ্যাং বলে, তোমার জন্য সবকিছু করতে আমি রাজি। অন্যদিকে তারা খবরে জানতে পারে প্যারিসে যে ইন্টারন্যাশনাল কম্পিটিশন হবে সেটার জাজ হবে বিবিয়ান। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি বিবিয়ান আসলে তার টিচার ছিল। তাকে তার ম্যাডাম বলছিল, দিন দিন তোমার পারফরমেন্স অনেক বেশি ভালো হচ্ছে। আর সে লানশানকে অনেক বড় একটা ডান্স কম্পিটিশনে পার্টিসিপেট করতে বলছিল। কিন্তু লানশান তাকে নিষেধ করে আর বলে, আমি এখন ডান্সিং ক্যারিয়ার ছেড়ে দিতে চাচ্ছি। তার ম্যাডাম তো অনেক বেশি অবাক হয় আর বলে, আমার নজরে তুমি সব থেকে বেশি গুণবতী, তুমি এরকম করো না। কিন্তু লানশান তাকে কোনো কিছুই বলতে পারে না, সেখান থেকে চলে যায়। এখন আমাদের বর্তমানে সিন দেখানো হয়। কাজিন তো লানশানকে খোঁটা দিচ্ছিল আর বলছিল, এটা ভেবো না ফুসেন তোমার জন্য পাগল হয়ে গেছে, সে এখনও আমাকেই ভালোবাসে। তোমার প্রতি শুধুমাত্র তার অ্যাটাচমেন্ট। লানশান বলে, আমি তাকে আবর্জনা মনে করে ছুঁড়ে ফেলে দিয়েছি। তুমি তাকে উঠিয়ে মজা নিতেই পারো, আমার এতে কোনো কিছুই যায় আসে না। এসব বলে সে চলে যায়। পরের সিনে লানশান যখন তার ডান্স রুমে ছিল তখনই তার টিচার বিবিয়ান সেখানে চলে আসে। তার ম্যাডাম তো সেখানে অনেক বেশি খুশি হয়, কারণ সে তার ডান্সিং ক্যারিয়ার আবারও শুরু করেছিল। লানশান তার টিচারের কাছে ক্ষমা চায়, কারণ সে তার কথা সেদিন শোনেনি। তার টিচার বলে, কোনো ব্যাপার না, তুমি এখন কনসেন্ট্রেট করো। তখন সে বলে, এখন আমি আর গিভ আপ করবো না। তারপর মিস্টার ফু আবারও তার কাছে এসে তাকে মানাতে চেষ্টা করে, কিন্তু সে তার কোনো কথাই শোনে না। ফু তাকে বলতে শুরু করে, তুমি রেগে আমাকে ছেড়ে চলে গেলে, এখন আমি বরবাদ হয়ে যাচ্ছি। লানশান তাকে বলে, শ্যাংকে বিয়ে করা আমার জীবনের সব থেকে ভালো সিদ্ধান্ত ছিল। আমার জীবনে এর থেকে ভালো কোনো কিছুই হয়নি, তাই আমি কখনোই তাকে ছাড়বো না। আমি তোমার মতো বোকা না। মিস্টার ফু তো সেখানে চিল্লাতে শুরু করে আর বলে, তুমি আফসোস করবে। এর সব কিছু আবার তার কাজিন জেন জেন দেখে তো অনেক বেশি জেলাস হচ্ছিল। এরকম ভাবেই কম্পিটিশনের দিন চলে আসে। শ্যাং তো সামনের সিটে বসে তার ওয়াইফের ডান্স অনেক বেশি এনজয় করছিল। তখনই তার কাছে মিস্টার ফু আসে এবং তার পাশে বসে। আর সে শ্যাংকে বলে, অনেক বেশি ধন্যবাদ তার ক্যারিয়ার আবারও শুরু করার জন্য। শ্যাং বলে, সে আগে থেকে অনেক বেশি গুণবতী, তার কারো প্রয়োজন নেই। মিস্টার ফু তাকে অনেক বেশি রাগানোর চেষ্টা করে আর বলে, লানশান ডিভোর্সি, তুমি তাকে সাহায্য করছো। আর তুমি অনেক বেশি ধনী, তোমার কি মনে হচ্ছে না লানশান তোমাকে ইউজ করছে? শ্যাং তার কথা শুনে হাসতে শুরু করে আর বলে, তুমি তার সাথে এত বছর ছিলে কিন্তু তাকে চিনতে পারোনি, আর তাকে বোঝার চেষ্টা তুমি একদমই করনি।
এখানে মিস্টার ফু তো কোনো কিছুই করতে পারে না। সে শুধুমাত্র লানশানকে ডান্স করতে দেখছিল আর আগের কথা ভাবছিল। লানশানের ডান্স শেষ হয়ে যায়। অ্যাঙ্কার তাকে জিজ্ঞেস করে, তোমার ডান্সের নাম হচ্ছে নির্বাণা, তুমি কিছু বলো। লানশান বলে, নির্বাণা এটা আমার নিজের সেলফের জন্য, কারণ আমি কোনো সময় ভেবেছিলাম আমি আমার প্যাশনকে কারোর জন্য ছাড়তে পারি, কিন্তু আমি ভুল ছিলাম। এখন একজনের সাহায্যে আমার পাখা আবারও খুলে গেছে। আর এটাকেই তো ভালোবাসা বলে, যখন তারা দুজনে একে অপরকে অনুপ্রেরণা দান করে এবং আগে নিয়ে যায়। আর সে ভাবছিল ফু কিভাবে তার স্বপ্নটাকে ভেঙে চুরচুর করে দিয়েছিল। লানশানের কাছে তার হাজবেন্ড চলে আসে। লানশান তাকে ধন্যবাদ জানায়। তখন মিস্টার ফু সামনে চলে আসে। তার কাজিনও সামনে এসে তার ইনসাল্ট করতে শুরু করে। শ্যাং তাদের দুজনের কথা শুনে অনেক বেশি রেগে যায় আর বলে, সে আমার ওয়াইফ, তাই তার বিষয়ে নাক গলানোর তোমাদের কোনো দরকার পড়েনি। তখনই অ্যানাউন্সমেন্ট করা হয় সে ডান্স প্রতিযোগিতা জিতে ফেলেছে, তাকে পুরস্কার দেওয়া হয়। সবাই তো লানশানকে অনেক বেশি কংগ্রাচুলেশন জানাচ্ছিল। এসব দেখে কাজিন অনেক বেশি জেলাস হয়ে যায়। ফুদো রেগে কাজিনকে কথা শোনাতে শুরু করে আর বলে, তোমার কারণে সবকিছু খারাপ হয়েছে, এখান থেকে চলে যাও। আর তুমি কখনোই লানশানের জায়গা নিতে পারবে না। অন্যদিকে মিস্টার ফু ভাবছিল সে শ্যাং গ্রুপকে একেবারে বরবাদ করে দিবে, তাহলে লানশান তার কাছে ফিরে আসবে। শ্যাং তার ওয়াইফের খুশিতে অনেক বেশি হ্যাপি হয়। রাতে লানশান তার হাজবেন্ডকে সবকিছুর জন্য ধন্যবাদ জানাচ্ছিল। তখনই শ্যাংয়ের কাছে কোম্পানি থেকে কল আসে, তাই সে তাকে খেয়াল রাখতে বলে চলে যায়। সকালে দেখানো হয় সে তো সোফায় ঘুমিয়ে পড়েছিল। লানশানকে তার বাবা কল করে আর বলে, তোমার হাজবেন্ডের সাথে কথা বলাও। তোমার হাজবেন্ডের সাথে প্রজেক্ট করেছিলাম, কিন্তু প্রজেক্টের গতি এত বেশি স্লো কেন? লানশান বলে, আমি তার বিষয়ে নাক গলাতে চাই না। আমি তার ওয়াইফ, আমি তার অ্যাসিস্ট্যান্ট হতে পারবো না। তার বাবা রেগে যায় আর বলে, ভুলে যেও না কেন আমি তোমার বিয়ে করেছি। লানশান বলে, আমি কিছু করতে পারবো না, আমার হাজবেন্ডের বিষয় সে নিজেই সামলাবে। তার বাবা তো সেখানে অনেক বেশি রেগে যায় আর বলে, তোমার মায়ের খোঁজ নিয়ে আমি তাকে ছাড়বো না, মেরে ফেলবো। লানশান বলে, আমার মাকে কিছু করার চেষ্টা করলে গু পরিবারকে আমি ছাড়বো না। তার কিছুক্ষণ পর লানশানের কাছে মেড আসে আর বলে, আপনি খাবার খেয়ে ফেলুন। স্যার কল করেছিল আর বলেছে কোম্পানিতে কিছু সমস্যা, তাই সে আসতে একটু লেট করবে, তাই সে আপনাকে খাবার খেয়ে রেস্ট করতে বলেছে। লানশান জিজ্ঞেস করে, কি হয়েছে? মেড বলে, ফুনামের একজন ব্যক্তি শ্যাং গ্রুপের অনেকগুলো প্রজেক্ট স্থগিত করে ফেলেছে। লানশান খবরে দেখতে পায় শ্যাং গ্রুপের স্টক প্রাইস অনেক বেশি কমে গেছে আর অনেক টাকা লস হয়েছে। এসব দেখার পর তো লানশান অনেক বেশি টেনশনে পড়ে যায়। এসব করতে ফুকে কোনো একজন পার্টনার হেল্প করেছিল। তারপর রাতে শ্যাং বাড়িতে আসে। তখন সে তাকে জিজ্ঞেস করে, ফুসেনের কারণে তোমার কোম্পানিতে এত টাকা লস হয়েছে। শ্যাং বলে, তুমি চিন্তা করো না, বিজনেসে এরকম হতেই থাকে। তাছাড়া সে এখন কিছুই করতে পারবে না, সে এতটুকু ক্ষতি আমার করতে পেরেছে। তাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে আমি বুঝতে পেরেছি। লানশান তাকে সামলাতে শুরু করে। শ্যাং তাকে বলে, তুমি আমার কাছে থাকলে আমার কোনো টেনশনই হয় না। অন্যদিকে শ্যাংকে তার ফাদার বলছিল, তুমি এসব কি করছো, তোমার কারণে আমরা বরবাদ হয়ে যাব। তুমি কি আমার সবকিছু ফাঁসিতে চড়াতে চাও? তখন তার ছেলে তাকে বলছিল, হ্যাঁ আমি গ্যামলিং করছি আর আমি জেতার জন্য যে কোনো কিছু করব। ফাদার তো রেগে যায়, তাকে থাপ্পড় মারে আর বলে, এ সব কিছু পেতে আমার কত যুগ লেগে গেছে আর তুমি সবকিছু একবারে ধ্বংস করে ফেলছো। ফু বলে, আমি শুধুমাত্র আমার ওয়াইফকে চাই। বাবা রেগে যায় আর বলে, তুমি আমার পরিবার থেকে চলে যাও, তোমার মতো ছেলে আমার লাগবে না। অন্যদিকে লানশান তার হাজবেন্ডকে বলছিল, আমার বাবা যে কোনো কিছু করতে পারে, সে আমার মায়ের ক্ষতি করতে পারে। শ্যাং তাকে বলে, তুমি চিন্তা করো না, পারমিশন ছাড়া কেউ ভেতরে যেতে পারবে না। তাছাড়া আমি যদি কুপরিবার এবং ফু পরিবারের বিরুদ্ধে যাই, তোমার কি কষ্ট লাগবে? লানশান বলে, তারা যা ডিজার্ভ করে তুমি তাদেরকে তাই দাও। অন্যদিকে ফুতো অনেক বেশি ড্রিঙ্ক করেছিল, তাই তার পেট ব্যথা করছিল। তখন তার ফ্রেন্ডরা এসে বলছিল, তুমি আবারও একা একা মজা করছো। কিন্তু মিস্টার ফু তার বন্ধুদেরকে গালি দেয়, তারা তো অনেক বেশি রেগে যায় এবং তাকে সেখানেই মারতে শুরু করে। অন্যদিকে লানশান যখন কিছু গোছাচ্ছিল, সে একটা নোটবুক পায় যেটার মধ্যে তার এবং শ্যাংয়ের ছবি ছিল। 10 বছর আগে শ্যাংই তাকে অ্যাওয়ার্ড দিয়েছিল, কিন্তু সে শ্যাংয়ের ওপর মনোযোগ দেয়নি। আর এই ছবিটা 10 বছর ধরে সে তার কাছে লুকিয়ে রেখেছিল। লানশান তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে, 10 বছর আগে আমাদের দেখা হয়েছিল, আমি আমার প্রথম অ্যাওয়ার্ড তোমার হাতে পেয়েছিলাম, কিন্তু আমি কত বেশি পাগল ছিলাম, তোমাকে আমি নোটিসই করিনি। লানশান এবার বুঝতে পারে 10 বছর ধরে সে তাকে একতরফা ভালোবাসে, তাই সে অনেক ইমোশনাল হয়ে যায় আর তারা দুজনে একে অপরকে ভালোবেসে জড়িয়ে ধরে। তারপর লানশান তার হাজবেন্ডকে নিয়ে তার মায়ের কাছে যায় এবং তার মাকে বলছিল, মা তুমি চোখ খোলো, আমার প্রিয় হাজবেন্ডকে দেখো। শ্যাং তার মায়ের কাছে প্রমিস করে, আমি সম্পূর্ণ চেষ্টা করব তাকে খুশি রাখার, তার যত্ন করার। লানশান মনে মনে ভাবছিল, আগেরবার আমি ভুল মানুষকে চুজ করেছিলাম, কিন্তু এবার মা দেখো আমি একেবারে ঠিক মানুষকেই চুজ করেছি।
তখনই হঠাৎ করে তার ফাদার সেখানে চলে আসে, তাকে থাপ্পড় মারে। তার বাবা রেগে বলতে শুরু করে, তোমার কারণে আমরা ব্যাংক্রাফট হয়ে যাব, আমি তোমাকে আজকে মারতে মারতে মেরেই ফেলবো। কিন্তু শ্যাং তার হাত ধরে ফেলে। লানশানকে তার বাবা অনেক খারাপ খারাপ কথা বলছিল আর বলছিল, তোমাকে আমরা পালন পোষণ করেছি, এখন যখন বড়লোক পরিবারে বিয়ে হয়েছে তুমি আমাদের কোনো সাহায্যই করছো না। কুপরিবার ছাড়া তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি কোনো কিছুই করতে পারতে না আমাদের পরিবার ছাড়া। লানশান বলে, মানলাম আপনার আমাকে জন্ম দিয়েছেন, কিন্তু কোনো দায়িত্ব পালন করেননি, সবসময় আমাকে ইউজ করেছেন, কখনো স্ট্যাটাসের কারণে, কখনো আবার বিয়ের মাধ্যমে, আবার নানা ধরনের সমঝোতার জন্য। আমি আপনাকে সম্মান করি, তাই প্লিজ আপনি আপনার সীমা অতিক্রম করবেন না। তাকে তার ফাদার বলে, আমার কথা না শুনলে তোমার মায়ের চিকিৎসা আমি আর করাবো না। লানশান বলে, মায়ের নাম নিয়ে আমাকে অনেক বেশি ব্ল্যাকমেল করেছেন, আর ইউজ করতে পারবেন না। লানশান তার বাবাকে বলে তার মায়ের কাছে ক্ষমা চাইতে, তাই সে নীল ডাউন হয়ে ক্ষমা চাইতে বাধ্য হয়। লানশান তার মাকে ডাকতে শুরু করে আর বলে, মা দেখো, সে তোমার কাছে ক্ষমা চাইছে। লানশান বলে, যাই করেন না কেন আমি আপনাকে ক্ষমা করব না, কোনো সাহায্যই আপনাকে করা হবে না, আপনি আমার মাকে অনেক নির্যাতন করেছেন। এসব শুনে তার বাবা তো সেখানে হার্ট অ্যাটাক করে, কিন্তু সে তার বাবার কাছে যায় না। তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, একবার দেখে সে চলে যায়। লানশান বাইরে আসার পর তার হাজবেন্ডকে বলে, আমি আমার বাবার সাথে এরকম করেছি, তোমার কি খারাপ লাগছে? আমি কি অনেক বেশি ক্রুল হয়ে গেছি? শ্যাং বলে, তার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি খারাপ কিছু করনি, কারণ তারা তোমাকে অনেক বেশি ইগনোর করেছে, কষ্ট দিয়েছে। শ্যাং তারপর কিছু কাজে সেখান থেকে চলে যায়। তখনই সেখানে কেউ একজন এসে তাকে কিডন্যাপ করে নিয়ে যায়। আমরা দেখতে পাই তাকে তার কাজিনই কিডন্যাপ করেছিল। সে বলতে শুরু করে, তোমার কারণে আমার সব প্ল্যান একেবারে ভেস্তে চলে গেছে। লানশান বলে, আমি জানি তুমি অনেক বেশি জেলাস, কারণ তোমার স্বপ্ন পূরণ হয়নি, কিন্তু এতে আমি কোনো কিছুই করিনি। কাজিন বলে, না, তুমি সবকিছু বরবাদ করেছো, আজকে আমি তোমাকে বরবাদ করব। সে একটা ছেলেকে ডাকে আর সে তাকে লানশানের সাথে খারাপ কিছু করতে বলে আর ভিডিও করতে বলছিল। লানশান তাকে বলতে শুরু করে, আমি মিস্টার শ্যানের ওয়াইফ, তুমি এরকম করো না। কিন্তু সে লোকটা কোনো কথাই বিশ্বাস করে না। অন্যদিকে শ্যাং জানতে পারে তার ওয়াইফ এখনো বাসায় আসেনি, তাই সে খোঁজ নিতে শুরু করে সে কোথায় গিয়েছে। আর হসপিটালের ফুটেজ চেক করার পর তারা কিছু একটা জানতে পারে। শ্যাং তারপর তাকে বাঁচাতে সেখান থেকে বের হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই সে লোকটা তার সাথে জোরাজুরি করার চেষ্টা করছিল, কিন্তু সময় মতো সেখানে তার হাজব্যান্ড চলে আসে এবং তাকে বাঁচিয়ে নেয়। সে গুন্ডার সাথে অনেক বেশি ফাইট করতে শুরু করে, আর সে লানশানের বাঁধন খুলতে শুরু করে এবং তাকে তার সাথে করে নিয়ে যাবে। হঠাৎ করে পেছন থেকে কেউ তাকে আঘাত করে। লানশানকে তার কাজিন অ্যাটাক করার চেষ্টা করে, কিন্তু শ্যাংয়ের সে আঘাত লাগে আর সে সেখানেই পড়ে যায়। লানশান তো পাগলের মতো কান্না করতে শুরু করে, মনে হচ্ছিল সে আর শ্যাংকে কখনো দেখতে পাবে না। তারপর তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সে বারবার তার হাজব্যান্ডের জ্ঞান ফেরার অপেক্ষা করছিল। কিছুদিন কেটে যাওয়ার পরেও তার জ্ঞান ফিরছিল না। সে প্রত্যেকদিন আসে এবং তার সাথে কথা বলতে থাকে। মিস্টার ফু তার কাছে চলে আসে আর সে লানশানকে বলে, আমরা কি শুরু থেকে শুরু করতে পারি না? তাছাড়া তোমার হাজব্যান্ড এখন একেবারেই তোমার যোগ্য না, আর তুমি আমাকে ভালোবাসতে। লানশান বলে, আমি তোমাকে না, শ্যাংকে ভালোবাসি। মিস্টার ফু তো কান্না করতে শুরু করে আর বলে, তোমার ভালোবাসা এত তাড়াতাড়ি কিভাবে চেঞ্জ হতে পারে, আমাকে আরেকটা সুযোগ দাও। কিন্তু লানশান বলে, সে আমার খেয়াল রাখুক, সে আমাকে কিছু দেখ বা না দেখ, সে অসুস্থ থাকুক বা সুস্থ থাকুক, সে ধনী হোক বা গরিব হোক, আমি এখন তার সাথেই থাকবো। আর আমি এখন তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি, তাই আমাকে ফলো করা বন্ধ করে দাও, না হলে আমি তোমার ব্যাপারে কমপ্লেন করতে বাধ্য হব, কারণ আমার এখন বিয়ে হয়ে গেছে, তুমি আমাকে ফলো করতে পারো না। এখন তো মিস্টার ফুয়ের অনেক বেশি রিগ্রেট হচ্ছিল, আর সে ভাবছিল, আমি এখন বুঝতে পেরেছি লানশানের মতো ভালো কেউ আমাকে বাঁচতে পারবে না, কিন্তু লানশান এখন আমার থেকেও বেশি শ্যাংকে ভালোবাসে। অন্যদিকে লানশানের হাজবেন্ডেরও জ্ঞান ফিরে আসে আর সে বলে, তুমি মিস্টার ফুকে যা বলেছ সব কি সত্য ছিল? তুমি তাকে বলছিলে আমার যে অবস্থায় থাকুক না কেন তুমি আমাকেই ভালোবাসো। লানশান তাকে হ্যাঁ বলে। অন্যদিকে লানশানের বাবা যখন জানতে পারে তার কোম্পানি দেউলিয়া হয়ে গেছে, সে তো সেখানে হার্ট অ্যাটাক করে মারা যায়, কারণ সে সহ্য করতে পারছিল না তার কাছে এখন আর কোনো টাকা পয়সা নেই। অন্যদিকে লানশানকে দেখানো হয়, সে জানতে পারে সে গর্ভবতী। তারা তো অনেক বেশি হ্যাপি ছিল। গ্র্যান্ডমা বলে, আমরা তো অনেক বড় করে সবকিছু উদযাপন করব। লানশান মনে মনে ভাবছিল, মা, আমি তোমার দোয়ার কারণে অনেক বেশি হ্যাপি আছি। তোমার নাতি বা নাতনি দেখার জন্য তাড়াতাড়ি জেগে যাও। এরকম ভাবে আস্তে আস্তে অনেকগুলো মাস কেটে যায় আর লানশান তার বাচ্চা জন্ম দেয়। আমাদেরকে শ্যাং এবং লানশানকে দেখানো হয় এবং তাদের কিউট একটা বাচ্চা। তারা তো একসাথে অনেক সুন্দর জীবন কাটাচ্ছিল। এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে এই ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না।